ইতিহাস বইতে পড়া সেই তিতুমির ও বাঁশের কেল্লার ইতিহাসটি কি মনে আছে? জানেন কি তিতুমিরের বাঁশের কেল্লা তৈরির ইতিহাস? শেষ পর্যন্ত তিতুমিরের সাথে কি ঘটেছিল না জেনে থাকলে এই একটি ভিডিওতেই আপনাদের জানাবো। সালটি 1757। সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজর পড়ে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে। কয়েক বছর পেরিয়ে যাবার পর বক্সারের যুদ্ধে জয়ী হয় ইংরেজরা। এরই সাথে উড়িষ্যা, বিহার, বাংলা এই সমস্ত জায়গার রাজস্ব আদায়ের অধিকার পায়। অধিকার দেয় মুঘল বাদশাহ। এরপরই তাদের প্রধান উদ্দেশ্য হয় লুট করা। ইংরেজরা প্রায় 5 থেকে 6 গুণ রাজস্ব বাড়িয়ে দেয়। তাদের এই রাজস্ব আদায়ের ভার বহন করতে না পারায় শেষমেশ জমিদারি নিলামে ওঠে। এরপর শুরু হয় অকথ্য অত্যাচার বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষদের ওপর। সেই সময় ধান গমের পরিবর্তে তারা আফিম ও নীল চাষ করা শুরু করে, পাশাপাশি বেশি রাজস্ব আদায় করা। অনেক সাধারণ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় জমিদারের অত্যাচার সহ্য করতে না পেরে। আবার অনেকে আসামের জঙ্গলে পালিয়েও যায়। 1782 সালে 27শে জানুয়ারি যখন এই অত্যাচার চলছিল, বর্তমানে পশ্চিমবঙ্গের যেখানে বাদুড়িয়া অঞ্চল অবস্থিত, সেখানে জন্মগ্রহণ করেন সৈয়দ বীর নিসার আলী, অর্থাৎ যিনি আমাদের কাছে তিতুমির নামে পরিচিত। তিনি ছোট থেকেই কুস্তি ও লাঠি চালানোয় পারদর্শী ছিলেন। এছাড়াও কথিত আছে জমিদারের লাঠিয়াল দলে তিনি নাকি সর্দার ছিলেন। পাশাপাশি তিনি ধর্মপ্রাণও ছিলেন। তিনি মক্কায় হজ যাত্রা করতে যান 1822 সালে। সেখানে তার সাথে পরিচিত হয় সৈয়দ আহমেদের, যিনি ছিলেন ভারতের ওহাবি আন্দোলনের নেতা। ইনি তিতুমিরের মনে অনুপ্রেরণা জাগিয়েছিলেন জমিদার ও ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সে সময় বাংলায় এমন সংগঠিত কোনো আন্দোলনের সূচনা হয়নি ইংরেজদের বিরুদ্ধে। মক্কা থেকে ফিরে এসে তিনি নিজেকে সমাজ সংস্কারক ও ধর্ম বিষয়ে তুলে ধরেন। তিনি লক্ষ্য করেছিলেন জমিদার, নীলকর ও ইংরেজদের অত্যাচার সাধারণ মানুষেরা একেবারে কোণঠাসা হয়ে পড়েন। এরা বন্ধ করে দিয়েছিল দরিদ্র কৃষকদের জীবিকা নির্বাহের পথ। এমনকি যা তারা রোজগার করত তার অর্ধেক অংশই ছিনতাই করে নিয়ে নিত। প্রথম দিকে তিতুমির শুধু মুসলমান সম্প্রদায়ের লাঞ্ছিত অত্যাচারিত মানুষদের নিয়ে আন্দোলন শুরু করেন, তবে তিনি এতে বিফলে যান। তিনি বুঝতে পারলেন এই যুদ্ধে জাতি, ধর্ম, বর্ণের তফাৎ না খুঁজে বরং একসাথে যোগদান প্রয়োজন। তাই তিনি নিজে গিয়ে তাদের সকলের কাছে উদ্দেশ্য বোঝাতে সক্ষম হলেন। একে একে সকলে তার পাশে এসে দাঁড়ালেন। শুরু করলেন জমিদারের ওপর পাল্টা আক্রমণ। এরপর ধীরে ধীরে পিছু হটতে থাকে জমিদার বাহিনী। তিতুমির নিজে একজন লাঠিয়াল ছিলেন। সেই সূত্রে তিনি নিজের দলে প্রায় 5000 কৃষককে লাঠি চালানোয় ও কুস্তিতে পারদর্শী করে তুললেন। এভাবেই ধীরে ধীরে তিতুমিরের দক্ষতা বাড়তে থাকে। সাধারণ মানুষেরা জমিদারের ভয়ে অতিরিক্ত কর দিতে অস্বীকার করে। ইংরেজদের রাজস্ব কম আসায় তারা চিন্তিত হয়ে পড়েন, কারণ এতদিনে ইংরেজ জমিদার, নীলকরের বাহিনী একসাথে তিতুমিরকে হারাতে পারেনি। তিতুমির নিজেও জানত এইভাবে তিনি বেশি দিন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না, কারণ সৈনিকদের আত্মরক্ষা ও অস্ত্রশস্ত্র রাখার জন্য তার কাছে কোনো বড় দুর্গ ছিল না, কারণ দুর্গ বানাতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই গরিব কৃষকরা কিভাবে দুর্গ বানাবে, সেই বিষয়ে তিতুমির নিজের দক্ষতায় বাঁশ ও মাটি দিয়ে একটি দুর্গ বানানোর আদেশ দিলেন। দোতলার এই দুর্গ ইতিহাসে পরিচিত হয় বাঁশের কেল্লা নামে। এরপর 1831 সালের 19 নভেম্বর বিপুল সেনাবাহিনী নিয়ে ইংরেজরা যুদ্ধের জন্য তৈরি হন। 5000 সেই শিক্ষিত সৈনিক ও 83,000 সাধারণ কৃষক নিয়ে শুরু হলো যুদ্ধ। তিতুমির বাহিনীর দিকে ইংরেজরা তাদের বড় বড় কামান থেকে গোলা মারতে থাকেন। এই সময় তিতুমিরের কাছে ছিল না কোনো উন্নত মানের অস্ত্র, তাই পিছু হটতে বাধ্য হয় তিতুমির। এরপর তারা বাঁশের কেল্লায় আশ্রয় নেয়। কিছুক্ষণ এখান থেকেই যুদ্ধ করেন। ইংরেজরা যখন বুঝতে পারেন বাঁশের কেল্লাই ছিল তিতুমিরের প্রধান কেন্দ্র, তখনই কামানের বড় বড় গোলা দিয়ে আঘাত করেন। সেই মুহূর্তে ভয় না পেয়ে বীরের মতো সামনে দাঁড়িয়েছিলেন তিতুমির, আর একটি গোলায় তিতুমির সহ বাঁশের কেল্লা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইংরেজরা তিতুমিরের দেহকে জ্বালিয়ে দেয়, যাতে বিদ্রোহীরা কেউ তার সৌধ নির্মাণ করতে না পারে।